পোড়ানাকোট বেরিয়ে এসে যথাস্থানে অপেক্ষা করছিল বিভূতির জিপ। তারপর বাঘমুন্ডা ঘুরে ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল। 3টে পাহাড়ে ঘেরা গহন জঙ্গল দেখে সকলেই খুশি, কিন্তু বেলা এতই গড়িয়েছে, খিদে সকলের পেট চুই চুই। ভাগ্যিস পার্থ বুদ্ধি করে এক ছড়া কলা নিয়েছিল সঙ্গে, তাই খেয়ে কোনো ক্রমে পিত্তরক্ষা হয়েছিল। ফিরে বাংলোর হাতায় গাড়ি রেখে বিভূতি চললেন রান্না বসাতে। ঘি সহযোগে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আজ দুপুরের মেনু। গাড়ির আওয়াজ পেয়েই বিট অফিসার এসে উপস্থিত। সকালের শুকনো ভাবটা আর নেই। খুশি খুশি মুখে পূর্ণচন্দ্র জানালেন, আমাদের রেঞ্জ অফিসার এসেছিলেন ম্যাডাম, চাকরিটা আমার বেঁচে গেল। সব দেখে শুনে তিনি আমায় ক্লিনচিট দিয়েছেন। টুপুরকে অবাক করে মিতিনও হাসল। বাহ বাহ, এ তো সত্যিই গুড নিউজ। ঘড়িয়াল দুটো তাহলে নদীতেই চলে গিয়েছে। হ্যাঁ ম্যাডাম, স্যারেরও তাই মত। তবে খাঁচা খালি থাকবে না। কপিলাসেও আমাদের ঘড়িয়াল প্রকল্প আছে, ওখান থেকে 2-3টে ছানা ঘড়িয়াল আনাবেন কয়েকদিনের মধ্যেই। খুব ভালো, খুব ভালো। এবার আপনাকে একটা সুসংবাদ দিই। বাঘমুন্ডা চৌকিদার চক্রধর বলল, ওর সঙ্গে নাকি কাল দেখা হয়েছিল রাজুর আঙুলে। রাজু তো আঙুলের কাছেই কোনো একটা গ্রামে থাকে, তাই না? হ্যাঁ, ডাংরিতে। পূর্ণচন্দ্রর কপালে পলকা ভাঁজ। চক্রধরের সঙ্গে কোনো কথা হয়েছে রাজুর? মানে কবে সে ফিরছে? সেই খবরই তো দিচ্ছি। রাজুর নাকি বাড়ির কাজ মিটে গিয়েছে, আগামীকালই চলে আসবে। মিতিনের হাসি চওড়া হলো। এটাও তো সুসমাচার, নয় কি? সুবাহু আর প্রফেসর সাহেবের আর খাওয়া দাওয়ার অসুবিধে থাকবে না। আপনারও ঘড়িয়ালদের দেখভাল করার ঝক্কি থেকে মুক্তি। নিশ্চয়ই নিশ্চয়ই। ফের মুখে উচ্ছ্বাস ফিরেছে পূর্ণচন্দ্রর। মিতিনকে জিজ্ঞেস করলেন, তা আপনাদের আজ বিকেলে কী প্রোগ্রাম? আজ আর কোথাও যাব না। কদিন জঙ্গলে ঘুরে ঘুরে খুব টায়ার্ড। ভাবছি পিছনের জঙ্গলটাই একটু ঘোরাফেরা করব। পূর্ণচন্দ্র হাঁ হাঁ করে উঠেছেন। সাবধান, বেশি দূরে যাবেন না। কেন? কাল রাত্রিরে বেলিং হচ্ছিল যে। পার্থ জিজ্ঞেস করল, সেটা আবার কি? সম্বর হরিণের ডাক, অবিকল ঘণ্টাধ্বনির মতো শোনায় বলে ওই নাম। কোনো হিংস্র জন্তু কাছাকাছি এলে ওরা ওই ডাকটা ছাড়ে, জঙ্গলের অন্য প্রাণীদের সাবধান করার জন্য। অর্থাৎ বাঘটাক গোছের কিছু একটা এসেছিল। হয়তো এখনো রয়েছে, তকে তকে ঘুরছে। খুব চালাক প্রাণী তো, শিকার না পেলে সহজে নড়তে চায় না। আপনাদের সঙ্গে বাচ্চা টাচ্চা আছে, তাই সতর্ক করে দিচ্ছি। থ্যাঙ্কস, মিতিন বলে উঠল। আমাদেরও অ্যাডভেঞ্চারের শখ নেই। বন দেখা হলো, নৌকোয় চড়লাম, এই তো যথেষ্ট। আজ রাত্রিরে চটপট শুয়ে পড়ব, লম্বা একটা ঘুম দিয়ে কাল সকালে প্রস্থান। সেই ভালো, শরীর ফ্রেশ থাকবে। চাইলে ফেরার পথে একবার কপিলাসও ঘুরে যেতে পারেন। চমৎকার একটা লেক আছে, ছোটোখাটো পাহাড়ও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখি কি করা যায়। চলে গেলেন পূর্ণচন্দ্র। টুপুররা রুমে এলো। মনটা খচখচ করছিল টুপুরের। ঘড়িয়াল দুটোর জলে চলে যাওয়ার তত্ত্বটাই মেনে নিল মিতিন মাসি। তাহলে জঙ্গলে ঘুরে ঘুরে অত সব অনুসন্ধানের কি অর্থ? বাঘমুন্ডার বাংলোয় চৌকিদারের সঙ্গে মিতিন মাসি আলাদা করে কথা বলছিল বটে, কিন্তু রাজু যে কালই ফিরছে এ কথাটা তো একবারও বলল না। জঙ্গলে ঢুকে মাসি বঞ্ঝি কি করছিল তা জানতে কত খোঁচালো পার্থমেশো। কোনো উচ্চবাচ্যই করল না মিতিন মাসি। দেখা দেখি টুপুরকেও চুপ মেরে থাকতে হলো। না, সত্যিই মিতিন মাসির মনের তল পাওয়া ভার। খেয়ে দিয়ে সেই যে বিছানায় চোখ বুজে শুলো, আর ওঠেই না। ডেকে ডেকে হতাশ হয়ে বুমবুমকে নিয়ে পার্থমেশোর সঙ্গে বেরিয়ে পড়ল টুপুর। হাঁটতে হাঁটতে নদীর ধারে গিয়ে চক্ষু চড়ক গাছ। কর্মবীর শক্তিধর তো বেপাত্তাই, তাঁদের তাঁবুটাও আর নেই।
বাংলোয় ফিরে পূর্ণচন্দ্রর মুখে শুনল তাঁরা নাকি সকালেই চেক আউট করে বেরিয়ে গিয়েছেন, সম্ভবত আঙুলগামী বাসে চড়ে। সংবাদটা মিতিন মাসিকে দেওয়ার পরও তার কোনো হেলদোল নেই। একবার প্রফেসর সাহেবকে দেখতে যাওয়ার প্রস্তাব পারল পার্থমেশু। মিতিন মাসি গাই করল না। রাত্রে খাওয়া দাওয়ার পর মিতিন আমল বদলে গিয়েছে। বুম বুম ঘুমোতেই আলস্য ঝেড়ে ফেলে থমথমে মুখে পায়চারি করছে ঘরে। টুপুর আর পার্থকে রুমে থাকতে বলে আচমকাই কোথায় যেন উধাও হয়ে গেল। তারপর আর ফেরেই না। 11টা বাজলো, 11:30 বাজলো, 12টা বাজলো। পার্থমেশো তো রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে। বলল, কি রে, এবার কি করা যায়? টুপুর বলল, বিট অফিসারকে খবর দেবে। একা একা যদি জঙ্গলে টঙ্গলে ঢুকে থাকে, যদি বিপদ আপদ হয়, নাকি বিভূতিবাবুকে ডাকবো? উনি তো জঙ্গলটা চেনেন, ওকে সঙ্গে নিয়ে সঙ্গে জোরালো টর্চটাও থাকবে। কিন্তু মিতিন মাসি যে বেরোতে বারণ করে গিয়েছে, তা বলে হাত পা গুটিয়ে বসে থাকবো? জঙ্গলে বাঘ চিতা ঘোরাফেরা করছে জানার পরও। পার্থমেশো মাথা ঝাঁকাচ্ছে। উফ, তোর মাসিটা যে কি করে না। ঠিক তখনই দরজায় টকটক। দৌড়ে গিয়ে পাল্লা খুলতেই মিতিন মাসি ঠোঁটে আঙুল চেপে সুরুত করে ঢুকে এলো অন্দরে। একদম নিচু গলায় বলল, যা বলছি চুপচাপ শোন। তোরা দুজনে ঘড়িয়ালটার খাঁচাটার ওখানে চলে যা। একসঙ্গে নয়, আগে তোর মেশো, তারপর তুই। খাঁচার ধার দিয়ে একটা রাস্তা উঠে গিয়েছে জঙ্গলে, ওই রাস্তা ধরে উপরে ওঠ। তারপর বাঁয়ে ঘুরে জঙ্গলের ভিতর দিয়ে বাংলো দুটোর ঠিক পিছনটায় আয়। আর তুমি? প্রশ্ন নয়, যা বলছি কর। আর হ্যাঁ, উপরে জঙ্গলেই থাকবি, নিচে নামবি না। সঙ্গে টর্চ নেওয়ার দরকার নেই, বরং আমার বাইনোকুলারটা রাখ। ওটা দিয়ে রাজুর কোয়ার্টারটাকে ওয়াচ করবি। কেন? ফের প্রশ্ন। শুধু খেয়াল রাখবি গলা দিয়ে কোনো আওয়াজ যেন না বের হয়। বলেই মিতিন মাসি ঘর ছেড়ে বেরিয়ে গেল। একটুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল টুপুর আর পার্থ। তারপর বাইরে এসে তাকালেও এদিক ওদিক। না, মিতিন নেই। হুশ করে কোথায় যে উবে গেল। কিন্তু তার নির্দেশ তো পালন করতেই হবে। পা টিপে টিপে লন পেরিয়ে খাঁচার কাছে গেল পার্থ। একটু অপেক্ষা করে টুপুরও যেতে যেতে একবার দেখলো বিট অফিসারের কোয়ার্টারটা। নিঝুম অন্ধকার। পূর্ণচন্দ্র ঘুমিয়ে পড়েছেন বোধহয়। আধার বড্ড গাঢ়। খাঁচার ধারের পায়ে চলা পথ রাস্তাটা প্রায় দেখাই যাচ্ছে না। আন্দাজে সাবধানী পায়ে চলছিল টুপুর। সামনে পার্থ। প্রায় 50-60 ফিট চড়াইয়ের পর অবশেষে সমতল। এবার শুকনো পাতা মারিয়ে এক পা করে বাঁয়ে। পাতা ভাঙার খড়মড়ে আওয়াজে হৃৎপিণ্ড লাফাচ্ছে ধড়াস ধড়াস। মিতিনের বলে দেওয়া জায়গাটায় যখন পৌঁছলো, টুপুর হাঁপাচ্ছে রীতিমতো। দুখানা বাংলোই ঢেকে আছে আবছাওয়ায়। বিষাক্ত পোকামাকড় রুখতে জানালা সব বন্ধ। ভিতর থেকে একটুও আলো আসছে না। রাজুর কোয়ার্টার তো ঘুরঘুরটি অন্ধকার। রাতচরা পাখিদের নানা রকম ডাক শোনা যায়। খল খল, খ্যাঁচ খ্যাঁচ, ঠক ঠক। কোথায় যেন একটা শিয়াল ডেকে উঠল। সঙ্গে সঙ্গে আর একটা শিয়াল, আবার একটা। তারপর কোরাসে হুক্কা হুয়া ধ্বনি। একটু পরে থামল শিয়ালের পাল। ঘোর নিস্তব্ধতার মাঝে শব্দের রেশটা যেন রয়ে গেল কানে। হঠাৎই এক সুরেলা আওয়াজ গিটারের। সুবাহুদের বাংলো থেকে আসছে। একটা ইংরেজি গানের সুর বাজাচ্ছে সুবাহু। অবাক হলো টুপুর। রাত গভীর না হলে কি গিটার বাজায় না সুবাহু? মিনিট পাঁচেকও কাটেনি টুপুরের কানে পার্থর ফিসফিস। আয় টুপুর,
রাজুর কোয়ার্টারের সামনে কি যেন এসেছে। চোখে বাইনোকুলার লাগিয়ে চমকালো টুপুর। ওমা, তাই তো! কোয়ার্টারের দোরগোড়ায় কেউ একজন দাঁড়িয়ে। কি কাণ্ড! আরও একজন এসে গেল যে! টুপুরের ঠোঁট নড়ে উঠল। কর্মবীর আর শক্তিধর মনে হচ্ছে। কই দেখি দেখি। পার্থ প্রায় কেড়ে নিল বাইনোকুলারটা। চোখে লাগিয়ে বলল, হ্যাঁ, দুজনই তো। নির্ঘাত ওই দুই মক্কেল। টুপুর বলল, ওরা তো চলে গিয়েছেন, আবার ফিরে ওখানে? পার্থ উত্তেজিতভাবে বলল, দরজা খুলেছে, ভিতরে ঢুকে গেল। আলো জ্বলে উঠল কোয়ার্টারের। মিনিট দুয়েক পরে নিভেও গেল। পার্থ চাপা স্বরে বলল, এবার দুজন বেরিয়ে যাচ্ছে, কাঁধে কি যেন নিয়ে, বড়সড় বস্তার মতো। বলতে বলতে বাইনোকুলার চোখ থেকে নামিয়েছে। ধুস, মিলিয়ে গেল অন্ধকারে। টুপুর গালে আঙুল দিয়ে বলল, নিশ্চয়ই কোনো একটা গোলমেলে ব্যাপার। ইস, মিতিন মাসিটা যে এখন কোথায় গেল? আমি তোদের সঙ্গেই আছি রে। টুপুরের কাঁধে হঠাৎ মৃতিনের হাত। মৃদু স্বরে মিতিন বলল, চল, কাজ হয়ে গিয়েছে, এবার নামা যাক। কি কাজ? ঘড়িয়াল চোর ধরা? কর্মবীর আর শক্তিধর? পার্থ চেঁচিয়ে উঠতে গিয়েও গলা নামালো। কিন্তু ওরা তো পালিয়ে গেল। চোর ডাকাতরা কি আমাকে ফাঁকি দিয়ে অত সহজে পালাতে পারে? মিতিনের স্বর শীতল হলো। এসো আমার সঙ্গে। বলেই অন্ধকারে তরতরিয়ে নামতে শুরু করলো মিতিন। পার হলো রাজুর কোয়ার্টার, তারপর আচমকাই ঘুরে সুবাহুদের বাংলো। টুপুর অবাক হয়ে বলল, এখানে কেন? কর্মবীর আর শক্তিধরকে কি এখানে পাবে? আহ, প্রশ্ন করিস না, মজাটা দেখ। দরজায় করাঘাত করল মিতিন। অন্দরে গিটারের আওয়াজটা থামল। সুবাহুর স্বর উড়ে এলো, কে? আমি, মানে পাশের বাংলোর। মিনিটখানে কোনো সাড়া শব্দ নেই। তারপর দরজা খুলেছে সুবাহু। এত রাতে মিতিনদের দেখে বিস্মিত যেন। বলল, আপনারা এখন? কাল সকালবেলা বেরিয়ে যাব তো, ভাবলাম একবার দেখা করে যাই। আপনি গিটার বাজাচ্ছিলেন, ভাবলাম জেগে আছেন। মিতিন হাসল। প্রফেসর সাহেব এখন কেমন? জ্বর নেমেছে? একটু আছে এখনো, এবার পুরোপুরি ছেড়ে যাবে। মিতিন মুচকি হাসল। আমাদের ভিতরে আসতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। অন্দরে পা রেখে মিতিন তাকালো এদিক ওদিক। আপনার গিটারটা দেখছি না যে? স্যারের রুমে দেখে এলেন বুঝি? হ্যাঁ, নিয়ে আসুন না, একটু বাজনা শুনি। না না, সুবাহু যেন লজ্জা পেল। তার চেয়ে বরং আপনাদের সঙ্গে খানিক গল্পই করি। গল্প করতে করতেই নয় শুনব। বাজানোর পরিশ্রমটুকু তো আপনাকে করতে হবে না। শুধু একবার ও ঘরে গিয়ে সিডি প্লেয়ারটা আবার চালিয়ে দিন। সুবাহুর মুখ পলকে ফ্যাকাশে। থতমত ভাবে বলল, মানে? আশ্চর্য, আমার সোজা কথাটার মানে বুঝলেন না? মিতিনের স্বর সামান্য রুক্ষ হলো। এখনো কি বুঝতে পারছেন না আপনার খেল খতম? থরি আপনাদের। কি বলছে না বলতা বল? সুবাহু কাঁধ ঝাঁকালো। বিস্মিত গলায় বলল, কি খেল? কিসের খেল? একটা নয়, অনেক লম্বা লিস্টে যাচ্ছি না, শুধু বড় খেলাটাই বলি। মিতিনের গলা ক্রমশ কড়া হচ্ছে। দুদক্ষনা নিরীহ দুষ্প্রাপ্য ঘড়িয়ালকে মেরে তাদের চামড়া ছাড়িয়ে বাক্সবন্দি করে চম্পট দেওয়ার বন্দোবস্তটি পাকা। এটা কিন্তু ধরা পড়ে গিয়েছে। আর তা আর তা থেকে তো আপনাদের রেহাই নেই। থামুন তো! সুবাহু তেড়ে উঠল। কী সব উল্টোপাল্টা অভিযোগ আনছেন? জানেন আমরা কে? খুব জানি। বেআইনি পশু চামড়া চালানোর যে আন্তর্জাতিক চক্রটি ভারতের জঙ্গলে জঙ্গলে শিকার করে বেড়াচ্ছে, আপনারা তাদেরই দুই পান্ডা। রিসেন্টলি সুন্দরবনে একটা সাকসেসফুল অপারেশন করে এসেছেন। এখানেও যেভাবে ঘুঁটি সাজিয়ে ধাপে ধাপে এগিয়েছিলেন কাজ হাসিল করে, নির্বিবাদে পালিয়ে যেতে পারতেন।
মিতিনের ঠোঁটে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। কিন্তু আপনাদের কপাল খারাপ, এই সময়ই আমি বেড়াতে এলাম কি না, আর আমার পাল্লায় পড়লে আপনাদের মতো ক্রিমিনালদের শ্রীঘর বাস্ত অনিবার্য। এই যে আপনি বেরোন তো এখান থেকে, আউট আউট। সুবাহু প্রায় গর্জন করে উঠল। যত সব ফালতু লোকজন মাঝরাত্রিরে অন্য ট্যুরিস্টদের বাংলোয় এসে হল্লা জুড়েছেন। আপনার স্পর্ধা তো কম নয়, মানে মানে কেটে পড়ুন তো। এখনো তেজ কমেনি দেখছি। হ্যাঁ, মিতিনও পাল্টা গলা চড়ালো। যাব নাকি পাশের ঘরে? এখনো নিশ্চয়ই ফলস গিটারের বাক্সটায় চামড়া ভরে উঠতে পারেননি। তাছাড়া স্কেলিটন দুটোও তো এখনো রাজুর কোয়ার্টারে পড়ে। কথা শেষ হয়েছে কি হয়নি, পাশের ঘর থেকে হঠাৎই ইন্দ্রজিৎ সেনের উদয়। না, কোনো অসুস্থ বয়স্ক প্রফেসর নয়, দিব্যি এক তাগড়াই জোয়ান। নকল দাড়ি গোঁফ উধাও, চোখে চশমাও নেই, হাতে উদ্যত রিভলভার। চিবিয়ে চিবিয়ে ইন্দ্রজিৎ বলল, আপনি বড় বেশি জেনে ফেলেছেন। আপনাদের কাউকেই তো আর বাঁচিয়ে রাখা যায় না, মেরেই ফেলুন তাহলে। মিতিনের কোনো তাপ উত্তাপ নেই। বাঁকা সুরে বলল, তারপর বেঁচে বেরোতে পারবেন তো? বেরোতে পারবেন পম্পাসার চেকপোস্ট। এই না হলে মেয়ে টিকটিকির বুদ্ধি, আমরা ওই পথে যাবই না। রিভলভারের নলটা একবার টুপুরকে তাক করল। ইন্দ্রজিৎ পরক্ষণে নল ঘুরিয়েছে পার্থর দিকে। তাচ্ছিল্যের সুরে বলল, ঘাটে নৌকো বাঁধা আছে ম্যাডাম, নদীপথে গিয়ে ওপারে চামুন্ডিয়ায় নামব, তারপর ফরেস্ট ডিপার্টমেন্টে আমাদের টিকিও ছুঁতে পারবে না। কিন্তু নৌকাটা যে আর নেই, মাঝি শুদ্ধ নৌকো আমি ভাগিয়ে দিয়ে এসেছি। কি কি বললেন? ইন্দ্রজিতের চোখে আগুন জ্বলে উঠল। রিভলভারের নল মিতিনের দিকে ঘুরিয়ে বলল, প্রথম গুলিটা তো তাহলে আপনার কপালেই নাচছে। তারপর ওই দুটোকে ফিনিশ করে লাশগুলো ভাসিয়ে দেব নদীতে, আর কোনো প্রমাণই থাকবে না। খচ করে একটা শব্দ হলো সেফটি ক্যাচ তোলার আগে। পরক্ষণেই অত্যাশ্চর্য কাণ্ডটা ঘটালো মিতিন। বিদ্যুৎ বেগে জিন্সের পকেট থেকে বের করেছে রিভলভার। ইন্দ্রজিৎকে বিন্দুমাত্র প্রস্তুতির অবকাশ না দিয়ে সরাসরি গুলি করেছে তার হাতে। ছিটকে গেল ইন্দ্রজিতের অস্ত্র, কোকাচ্ছে যন্ত্রণায়। মিতিন গম্ভীর গলায় বলল, আমার দিকে রিভলভার তোলাটা আমি একটুও পছন্দ করি না। আশা করি এবার আপনারা সারেন্ডার করবেন। বলার প্রায় সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলেন কর্মবীর আর শক্তিধর। রিভলভার হাতে মিতিনকে দেখে বললেন, ও, আপনি একাই দুই বজ্জাতকে সামলে নিয়েছেন? এবার ৩ নম্বরটিকে আপনারা পাকড়াও করুন। সে বেচারা ও ঘরে বসে বসে ঘামছে। বিট অফিসার পূর্ণচন্দ্র বেহেরাকে ঘিঁটি ধরে বার করে আনলেন কর্মবীর। নাইলনের দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধা হলো ৩ জনকে। গোটা দৃশ্যটাই এমন স্বপ্ন বলে মনে হচ্ছিল টুপুরের, শুধু বুঝতে পারছিল না সে জেগে আছে না ঘুমিয়ে। ওফ, রাত একখানা গেল বটে। পুরানা কোর্ট থেকে জিপ হাঁকিয়ে চলে এলেন রেঞ্জার সাহেব। আঙুল থেকে গাড়ি ভর্তি পুলিশও হাজির। চোরাই মালপত্র সমেত ৩ অপরাধীকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়ি যখন রওনা দিল, সাতকোশিয়ার জঙ্গলে তখন ভোরের আভাস। পাখিরা ডাকাডাকি শুরু করেছে। পূব আকাশে লাগছে রঙের ছোঁয়া। এরকম একটা রোমহর্ষক রাতের পর আর কি বিছানায় যেতে মন চায়? ঘুম তো উবেই গিয়েছে টুপুরের চোখ থেকে। পার্থ আর মিতিনের সঙ্গে সে বসে আছে বাংলোর লনে, চেয়ার পেতে। ফুরফুরে প্রভাতী হাওয়া খাচ্ছে। বিভূতি চা নিয়ে এলেন। মাঝরাতে হল্লাগুল্লার আওয়াজে বিছানা ছেড়ে উঠে এসেছিলেন তিনি। তারপর থেকে গোল গোল চোখে দেখছেন সবকিছু। শ্রদ্ধা মিশ্রিত স্বরে মিতিনকে বললেন, ম্যাডাম, আপনি তো কামাল করে দিয়েছেন, এবার আপনি কামাল করুন। জঙ্গলের শেষ ব্রেকফাস্টটা জমিয়ে বানান তো, বেশ মোটা মোটা আলুর পরোটা, যা এখন অনেকক্ষণ পেটে থাকবে। পারবেন?
ঢক করে ঘাড় নাড়লেন বিভূতি। হাসি হাসি মুখে বললেন, ওই দুই বাবুও কি আসবেন? ওদের জন্যও বানাবো? না না, ওরা তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, রেঞ্জার সাহেবের সঙ্গে চলে গিয়েছেন। উনি ওদের ফেরার ব্যবস্থা করবেন। বিভূতি রান্নাঘরের দিকে চলে যেতেই টুপুর লজ্জা লজ্জা মুখে বলল, কর্মবীর আর শক্তিধর বাবুকে আমি ভুল বুঝেছিলাম। আন্দাজি করতে পারিনি ওরা বন বিভাগের বিশেষ সুরক্ষা বাহিনীর অফিসার। চোরা শিকারি ধরতে হানা দিয়েছেন সাতকোশিয়ায়। পার্থ বলে উঠল, ওদের ফটোটাই তো আরো গন্ডগোল পাকিয়ে দিল। জঙ্গলে রিভলভার নিয়ে ঘুরছেন, প্রচার ছাড়া আর কি ভাববো? মিতিন বলল, দৃষ্টিশক্তি ব্যবহার করতে জানলে ফটোর রিভলভার থেকেই ওদের সঠিক পরিচয় পেয়ে যেতে। কি বিশেষত্ব ছিল? ওগুলো সার্ভিস রিভলভার মশাই। সরকারি বাহিনী এই রিভলভার ব্যবহার করে। তাছাড়া জঙ্গল ভেদ করে 5 ঘন্টায় 30 কিলোমিটার যাওয়া মোটেই চোরা শিকারীদের কম্য নয়। এর জন্য বিশেষ প্রশিক্ষণ লাগে। তুমি বুঝি তাই দিয়েই 2 2 4 করেছিলে? পৌনে 4। বাকিটুকু নিশ্চিত হলাম কার্বন পেপারটা থেকে। ডে টু ডে রিপোর্ট লিখে রাখছিলেন ওরা সরকারি বয়ানে। কার্বন পেপারটা আলোয় ধরতে স্পষ্ট পড়া গেল। ওই রিপোর্ট থেকেই জানলাম জঙ্গলে চোরা শিকারি ঢুকেছে এমন একটা ইনফরমেশন পেয়েই ওরা হাজির হয়েছিলেন সাতকোশিয়ায়। তবে ওরা ভেবেছিলেন বাঘ হাতি কিংবা হরিণ টরিণ কিছু মারা হবে। আসল টার্গেট যে ঘড়িয়াল, এটা ওদেরও হিসেবেই ছিল না। তুমি আন্দাজটা করলে কি করে? ঘড়িয়াল দুটো নিখোঁজ হলো তাই? আজ্ঞে না স্যার, এখানে পা রাখার পরদিন থেকেই আমার ষষ্ঠেন্দ্রিয় বলছিল কোথাও একটা কিছু গন্ডগোল চলছে। চৌকিদার উধাহ, কথাটা পম্পাসার চেকপোস্ট পর্যন্ত রটে গিয়েছে, অথচ বিট অফিসারের মোটেও তেমন হেলদোল নেই। আবার ওদিকে লবঙ্গের সুরজ মুন্ডা জানে রাজু 2 সপ্তাহ ছুটিতে গিয়েছে। এটা কেমন করে সম্ভব? অর্থাৎ বিট অফিসারই ওকে ছুটিতে পাঠিয়ে দিয়েছিলেন। তাই তো? ইয়েস মাই ডিয়ার ওয়াটসন। টুপুরকে ছোট্ট একটা তারিফ জুড়ল মিতিন। বাসে যাওয়ার পথে কাউকে হয়তো বলেছিল রাজু, সেটাই পৌঁছে গিয়েছে সুরজ মুন্ডার কানে। তখনই মনে হলো ধোঁয়া ছাড়া তো আগুন হয় না, সুতরাং রাজুকে বাড়ি পাঠানোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার আগেই রাজুর কোয়ার্টারের সামনে ক্রোমিয়াম সালফেটের গুঁড়ো পেয়েছি। দুয়ে মিলে গাঢ় হলো সংশয়টা। হ্যাঁ, তুমি বলছিলে বটে, টুপুর বলল। কিন্তু ক্রোমিয়াম সালফেটে কি হয়? পার্থ বিজ্ঞের মতো বলল, মারাত্মক কোনো বিষ টিস হবে, জন্তু জানোয়ার মারতে বোধহয় কাজে লাগে। তোমার জিকের ফান্ডাটা দিন দিন কমে যাচ্ছে, মিতিন পলকা ঠাট্টা সুরে বলল। জন্তু জানোয়ারের কাঁচা চামড়া জলদি জলদি শুকোতে ওই রাসায়নিক দ্রব্যটি ব্যবহার হয় দুনিয়াভর। তখনই মনে হলো ওই কাজে কোয়ার্টার টিকি লাগানোর জন্যই সম্ভবত ভাগানো হয়েছে রাজুকে। সঙ্গে অবশ্য নুনও লাগে, তারও খালি বস্তা তো আমরা পেয়েছি। বুঝলাম। টুপুর মাথা দোলালো। ওই মতলব থেকেই শেষ রাতে গিয়ে ওরা মারল ঘড়িয়াল দুটোকে। তারপর 3 জনে মিলে টেনে হিঁচড়ে নিয়ে গেল জঙ্গলে। সুবাহুদের বাংলোর ভিতরের ঘরটায় যে ভোঁতা ভোঁতা ছুরিগুলো পাওয়া গিয়েছে সেগুলো দিয়েই ছাল ছাড়িয়ে মাংস ফেলে দিল গর্তে, আর পাটাতনে চাপিয়ে চামড়া ও কঙ্কালটা নিয়ে এলো রাজুর কোয়ার্টারে। মিতিন ভুরু নাচালো। তাহলে পাটাতনটা জঙ্গলের গর্তে পাওয়া গেল কেন? সুবাহুরা আবার ফেলে দিয়ে এসেছিল। তোর মুন্ডু, ঘড়িয়ালের মাংসই বা গেল কোথায়? তোকে কালই বললাম না, কোনো জন্তুর পক্ষে 2 ঘন্টায় অতখানি মাংস খাওয়া সম্ভব নয়। তাহলে ঘটেছিলটা কি? ওরে বোকা, উল্টো করে ভাব। ঘড়িয়াল দুটোকে মেরে প্রথমেই নিয়ে যাওয়া হয়েছিল রাজুর কোয়ার্টারে। সেখানে হাড় চামড়া ছাড়িয়ে পাটাতনে চাপিয়ে মাংসটা ফেলে দিয়ে আসা হয়েছিল ওই গর্তে। তার মানে ঘড়িয়াল দুটোকে মেরে ওরা আমাদের বাংলোর সামনে দিয়েই টেনে নিয়ে গিয়েছিল।
অথচ আমরা কিছুই টের পেলাম না। কি করে পাবো? আমরা যে তখন সাতকোশিয়ায় আসিইনি। মানে? পার্থ ভ্যাবাচাকা খাওয়া মুখে তাকালো। কি হেঁয়ালি করছো? মোটেই হেঁয়ালি নয় স্যার। ঘড়িয়াল দুটোকে মারা হয়েছে আমরা এখানে আসার আগেই। রাজু যেদিন থেকে নেই সেই দিনেই নিরালা বাংলোয় নিশ্চিন্তে অপারেশনটা চালিয়েছে সুবাহু, ইন্দ্রজিৎ আর পূর্ণচন্দ্র। যা বাবা, কি গোলগাপ্পি ঝাড়ছ? দুদিন ধরে খাঁচায় যে ঘড়িয়াল দুটোকে দেখলাম সেগুলো তাহলে কি মরা ঘড়িয়ালের ভূত? প্রায় সেরকমই। মিতিন আলতো হাসল। ওটাই সুবাহুর কেরামতি। কি রকম? কিছুই ঠিকঠাক অবজার্ভ করো না। পাশের ঘরে সিডি প্লেয়ার দেখে তোমাদের চোখ বড় বড় হয়ে গেল। রাজুর কোয়ার্টারে দুখানা ঘড়িয়ালের কঙ্কাল দেখে চমকে উঠলে। অথচ ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকা পলিথিনের বস্তুটির দিকে তোমরা ফিরেও তাকালে না। তুমি কিসের কথা বলছো গো মাসি? দুখানা খেলনা ঘড়িয়ালের কথা বলছি, যাদের হাওয়া দিয়ে ফোলালে অবিকল আসল ঘড়িয়ালের মতোই দেখায়। সেগুলো এমনই নিখুঁত, বনবিভাগের যে কোনো কর্মীও আসল নকলের ফারাকটা বুঝতে পারবে না, এবং এমনভাবে তৈরি যে রিমোটের সাহায্যে মুখ খোলা বন্ধ করা যায়। ও, সুবাহুই বুঝি রিমোটটা অপারেট করতো? ইয়েস মিস ওয়াটসন। মিতিন সায় দিল। থ্যাঙ্কস টু বুম বুম। ও আমাকে ক্লুটা দিয়েছিল। ওকে গিফট করব বলে পলিথিনের চোপসানো ঘড়িয়াল দুটো আমি রেঞ্জার সাহেবের কাছ থেকে চেয়ে রেখেছি। কেস মিটলে রিমোট সহ ওই দুটো খেলনা উনি আমাকে পাঠিয়েও দেবেন। ওটাই তাহলে তোমার ঘরের খেয়ে বনের মোষ? অর্থাৎ কিনা খাঁচার ঘড়িয়াল দুটোর রহস্য ভেদের জন্য তোমার পারিশ্রমিক। পার্থ হেসে বলল, কিন্তু কর্মবীরা শক্তিধরের সঙ্গে তুমি যোগাযোগটা করলে কখন? আমার প্রতিটি স্টেপ তোমাদের না জানলেও চলবে। মিতিন হাসছে মিটিমিটি। আমার সবচেয়ে মোক্ষম প্যাঁচটা ধরতে পেরেছ কি? কোনটা? রাত দুপুরে আচমকা হানা দেওয়া? ঘিচু। ওই যে বিট অফিসারের কানে ভাসিয়ে দিলাম রাজু কাল ফিরে আসছে, তাতেই তো রাতারাতি মাল সরানোর তাড়া পড়ে গেল। নয়তো ইন্দ্রজিৎ তো দিব্যি জড়রোগীর ভান করে কাজটা ধীরে সুস্থে সারছিল। রাজুর কোয়ার্টারে বসে? নয়তো আর কোথায়? সাধে কি ওকে দেখা যাচ্ছিল না? মিতিন চোখ ঘোরালো। তবে বেচারার কাজটা আধখ্যাচড়াই রয়ে গেল। চামড়া ও গিটারের বাক্সে ভরে ফেলছিল ঠিকই, কিন্তু কঙ্কাল দুটোকে গুঁড়ো গুঁড়ো করে উঠতে পারল না। টুপুর জিজ্ঞেস করলো, চামড়ার নয় অনেক দাম, হাড়ের গুঁড়ো দিয়ে কি হবে? ঘড়িয়ালের হাড়ের গুঁড়ো বিদেশের বাজারে চড়া দামে বিকোয়, বিশেষত চীনে। ওই হাড়ের গুঁড়ো দিয়ে ওরা অনেক ওষুধ বিশুধ বানায় কিনা। ও, টুপুর যেন আবার খানিক উদাস। পরশুই মিতিন মাসি বলছিল, আর 5টা সরীসৃপের মতোই ঘড়িয়ালের রক্ত ঠান্ডা। মানুষের মতো সে যে কোনো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও নেই ঘড়িয়ালদের। কোনো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও নেই ঘড়িয়ালদের। তাই পরিবেশের সামান্য বদল হলেই বেচারারা মারা পড়ে দলে দলে। তার উপরে এভাবে যদি ক্রমাগত সুবাহু, ইন্দ্রজিৎদের মতো মানুষের লোভের শিকার হয়, ধরাধাম থেকে প্রাণীটাই তো ধীরে ধীরে মুছে যাবে। মানুষকে নিজেকে ছাড়া আর কাউকেই দুনিয়ায় টিকতে দেবে না। পাহাড়ের ফাঁকে উকি দিচ্ছে সকালের প্রথম সূর্য। লনের সবুজ ঘাস নরম হলুদ আলোয় মাখামাখি। তীক্ষ্ণ সুরে ডেকে উঠল একটা মাছরাঙা। মিশকালো ভীমরাজ নেচে বেড়াচ্ছে এদিক ওদিক। কত যে রং বেরঙের পাখি বেরিয়ে পড়েছে সেজেগুজে। টুপুর আনমনে সকালটাকে দেখছিল। হঠাৎই বাংলোর বারান্দা থেকে বুমবুমের ডাক, মা, ও মা। রাতভর দিব্যি ঘুমিয়ে সদ্য জেগেছে বুমবুম, চোখ রগড়াচ্ছে। টুপুর চেঁচিয়ে বলল, কি রে, কিছু বলবি? তোমরা ওখানে কি করছো? প্রকৃতির শোভা দেখছি।
বুম বুম বারান্দা থেকে নেমে এলো, কাছে এসে বলল, আমি কাল রাত্রিরে একটা স্বপ্ন দেখেছি। ঘড়িয়াল দুটো তো জলে চলে গিয়েছিল, আবার ওরা জল থেকে উঠে এসেছে। আমি নদীর দিকে যাচ্ছি, ওরা আমার পাশে পাশে যাচ্ছিল। আমি তাকালেই হাঁ করছে, চোখ ঘোরালেই চোখ বুজে ফেলছে। বুম বুম চোখ পিটপিট করছে। ওরা খুব ভালো, তাই না মা? মিতিন নীরব। পার্থ আর টুপুর চোখ চাওয়াচাই করলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পার্থ। চলে যাচ্ছে বুম বুমের সামনে থেকে। টুপুর যে এখন কি করে, তার এত কান্না পাচ্ছে কেন?